আজকের ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার রয়েছে। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলার রয়েছে সেটা খুব মজাদার। সেটা হচ্ছে যে এই মুহূর্তে বেশ কিছু স্টক যেখানে নিফটি এতটা পতন ঘটছে, রেজাল্ট খুব বেশি ভালো পাওয়া যাচ্ছে না, যেখানে এফআইআই কন্টিনিউ সেল করে চলেছে, কিছু কিছু কোম্পানি খুব সুন্দর রেজাল্ট করেছে এবং আমি আগে যেটা বলছিলাম Q3-তে এইসব রেজাল্টগুলো ভালো থাকার জন্য কোম্পানিগুলো কিন্তু আলটিমেটলি আমাদেরকে কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখছে। এমন একটা কোম্পানির কথা বলবো যে কোম্পানিটা কিন্তু দুর্দান্ত প্রফিট দিয়েছে, 400%-এর বেশি, মানে 400-450 গুণ প্রফিট দিয়েছে। যে কোম্পানিটা অরিজিনালি কতটা সত্যিকারের প্রফিট দিয়েছে সেটা জানবো। আর সব থেকে আরেকটা প্রশ্ন অনেকের মাথায় চাকার দিচ্ছে, জিও কয়েন সিচুয়েশন কি, জিও কয়েন কার বাবা কি ঠাকুরদা, সেটা একবার জানার রয়েছে। সবকিছু জানার আগে খুব ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে, অনেকগুলো ইনফরমেশনকে নিয়ে রয়েছে। প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে এই মুহূর্তে নিফটি কি সিচুয়েশন রয়েছে, কেন নিফটি এতটা ডাউন হলো, মার্কেট কি সিচুয়েশন বলা যেতে পারে। অনেকে এটাকে বলছে ডোনাল্ড ট্রাম্প আসার পরবর্তীকালের একটা আফটার এফেক্ট, সে সম্পর্কে কি বক্তব্য। এই ঘটনাটা বক্তব্য রাখা হচ্ছে যে আগামী বাজেট আসতে চলেছে, তার আগে দিয়ে একটা ঘটনা বলা যেতে পারে, এরকম একটা সিচুয়েশন। অথবা এরকম বলা যেতে পারে যে অনেকে একজন একরকম বক্তব্য রাখছে, আসল ঘটনাটা কি সেটা। এফআইআই কন্টিনিউ সেল করে চলেছে মার্কেটে, এটার ঘটনাটা, আসল ঘটনাটা কি, তার পিছনে কারণ কি রয়েছে। সেকেন্ড ওয়ান, Q3-তে বেশ কিছু স্টক যেখানে এতটা নেগেটিভিটির মধ্যেও কিন্তু আশার আলো দেখিয়েছে, এবং যেটা আমি বলছিলাম যে Q3 রেজাল্টের উপরে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মার্কেটে অনেক কিছু পজিটিভিটি সেটা রয়ে গেছে। তৃতীয়ত, জিও কয়েনকে নিয়ে অনেকে প্রশ্ন করছিল, অনেকে, এবং কেউ বলছিল নাকি জিও কয়েন নাকি বিটকয়েনের বাপ, অনেকে আবার বলছিল জিও কয়েন নাকি বিটকয়েনের খুড়তো দাদু। তো ব্যাপারটা কি, মানে জিও কয়েন মানে খায় না মাথায় মাখে, সেই ব্যাপারটা কি সেটা নিয়ে একটু বক্তব্য খুব সিম্পল ভাবে বলবো, এমন ভাবে বলার চেষ্টা করবো অত রকম হাবিজাবির মধ্যে না গিয়ে, যদি খুব সিম্পলি বুঝতে পারো ব্যাপারটা কি। তো আসা যাক, সবকিছু বলার আগে আমি সৌম্য, সবাই স্বাগত জানাচ্ছি টেক বেস্ট ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। আজকে বেস্ট ইনভেস্টর গ্রুপ চ্যানেলে আসার কথা। টেক ইনভেস্টর গ্রুপে কালকে ফ্যান্টাস্টিক যে ভিডিওটা নিয়ে এসেছি, ভিডিওটা যদি না দেখে থাকো একবার দেখে নিও। সেখানে আমি বাজেটকে নিয়ে কথা বলেছি। বাজেট ব্যাপার তো ফেব্রুয়ারি মাসে 1 তারিখে, কিন্তু তার আগের থেকে কি কি ঘটনা ঘটতে পারে, মানে কোথায় কি আসতে পারে, মানে কি হতে পারে, সে ব্যাপার নিয়ে কিন্তু জল্পনা চলছিল। কিন্তু সেটাকে ফ্রুটফুল, মানে এমন একটা জায়গা যেখানে ধরে নেওয়া যেতে পারে জায়গাটা আসতে পারে, মানে এই মুহূর্ত থেকে, মানে আগামী দিনে যে গভর্নমেন্ট কি ভাবনা চিন্তা করছে, কোথায় পৌঁছতে পারে, তার একটা প্রতিফলন। সেখানে সেক্টর অনুযায়ী বলা হয়েছে, বেশ কিছু সেক্টরকে খুব পজিটিভ খবর দেওয়া হয়েছে। কিছু কাস্টম ডিউটির ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, বেশ কিছু মিনারেলের ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে যেরকম এমএসএমইর ক্ষেত্রে বেশ কিছু পজিটিভ খবর আনা হয়েছে। কিছু এমপ্লয় লিঙ্কড ইনসেন্টিভ, কিছু প্রোডাক্ট লিঙ্কড ইনসেন্টিভস, এইগুলো আনানো হচ্ছে। ডিফেন্স সেক্টরের কিছু অ্যালোকেশন করা হচ্ছে, স্পেশাল অ্যালোকেশন। সেসব ব্যাপার নিয়ে, সমস্তটা নিয়ে কিন্তু একটা কম্প্যাক্ট ভিডিও আমি আপলোড করেছি, ওই চ্যানেলে দেখে নিতে পারো ফ্যান্টাস্টিক ভিডিওটা। আসা যাক এখন গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। প্রথম যে বিষয়গুলো নিয়ে বলার আগে আরেকটা কথা, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু মোটামুটি তৈরি। হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা রয়েছে, অনলি যারা পেন ড্রাইভ নিয়েছো। পেন ড্রাইভ ব্যাপারটা কি, খুব শর্টে পেন ড্রাইভ ব্যাপারটা হচ্ছে, অনেকে মানে ইউটিউবে, আমি এই চ্যানেলে বেশ প্রচুর ভালো ভালো ভিডিও বানিয়েছিলাম, শর্ট ভিডিও, যেগুলো ফান্ডামেন্টালটা স্ট্রং করবে। মানে আলটিমেটলি চ্যানেলটার মোটো হচ্ছে তোমাদের এডুকেট করা। একদম সে সেবি বলুক, সেবি আগে থেকে, সেবি পরে থেকে, সবসময় এই কথায়। এখন বক্তব্য কি, সেইগুলো বোঝানো শেখানো মেম্বারশিপ নিয়ে শুরু করেছিলাম। এখন প্রেজেন্টলি কিছু ইউটিউবের রেগুলেশনের আন্ডারে কারণে সেগুলো বন্ধ আছে। এই সব ভিডিওগুলো যারা মেম্বার তারা দেখতে চেয়েছো, এবং যারা মেম্বার না সকলেই দেখতে চেয়ে ইন্টারেস্টেড, তো সেইগুলোকে আমি একটা পেন ড্রাইভে ভরেছি। পেন ড্রাইভে ভরে 1000 টাকা ফিজ, আর 500 টাকার কাছাকাছি পড়ছে আমার পেন ড্রাইভ, 100 টাকা নিয়ে যাওয়া কনভেন্স, 1600 টাকা মোটামুটি রেখেছি। এই রেঞ্জে পেন ড্রাইভ অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। প্রথম 4 জন হয়ে গেছে, সেকেন্ড 4 জন হয়ে গেছে। তৃতীয় ব্যাপার, অনেকে আগে বলেছিল, কয়েকজন আমাকে, তাদেরকে দিয়ে উঠতে পারিনি, এই সব নিজের কাজ ডামাডোল বিভিন্ন প্রেশারে, ওদেরগুলোকে আমি সর্ট আউট করছি, করে ওগুলোকে পাঠাবো, আর কয়েকজনকে দিয়ে দেবো, এইভাবে কমপ্লিট করছি। তো সেই পেন ড্রাইভগুলোর জন্য আলাদা একটা জায়গা রেখেছি, সেখানে নেক্সট 1 ইয়ার 25-26 সালের এই সময়ের মধ্যে তাদেরকে যাতে ফ্রি একটা পোর্টফোলিও অ্যানালিসিস এবং স্টক সার্ভিস, কারণ বেসিক্যালি তারা তো এখন আলটিমেটলি আমার টাইপ অফ ক্লায়েন্টই হয়ে গেল, তাদেরকে একটা সার্ভিস দেওয়াটা আমার কাজের মধ্যেই পড়ে। তো সেটা আমাকে করতে হবে, এটা আমার মরাল ডিউটি।
তো আমি সেই জন্য ওদেরকে পেন ড্রাইভে একটা আলাদা কমিউনিটি করেছি তাদের জন্য, আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ করা আছে তাদের আলাদা আলাদা, এবং নর্মাল একটা মেম্বারদের জন্য একটা গ্রুপ করছি, নর্মাল যদি কোনো ফিজ নেই কিচ্ছু নেই, একটা গ্রুপ বানানো ফ্যান্টাস্টিক হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে। যারা এখনো হওনি লিঙ্ক হয়ে যেতে পারো, আমি কমিউনিটির মধ্যে পোস্ট করে রেখে দিয়েছি। এই পার্টিকুলার হোয়াটসঅ্যাপ গ্রুপটা একদম আলাদা বাকিগুলোর তুলনায়। বাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হয়, নর্মালি একটা ভিডিও পোস্ট করা হয়, সেই ভিডিও রিলেটেড কোশ্চেন অ্যান্সার হয় এবং সেখানে ব্যাপারটা কমপ্লিট হয়ে যায়। এটা কিন্তু একদম আলাদা, এটা হচ্ছে একটা ফ্রি কমিউনিটি। এই কমিউনিটির মধ্যে নতুন যারা আসছো তারা কি করছো, প্রশ্ন করছো, এটা কি করব, ওটা কি করবো, স্যার এই স্টকটাকে ভালো কি দাদা, ওই স্টকটাকে। দাদা দিদি যারা রয়েছে সিনিয়র, নট এজ, যারা কিনা বহুদিন ধরে কাজ করছে বা যারা আমার অনেক দিন ধরে আমার এখানেই রয়েছে, আমি তো 3 বছর 3.5 বছর রয়ে গেলাম এই চ্যানেলে, তো তার আগে বহু বছর কাজ হচ্ছে, তো আমি তো দেখছি সম্ভব হচ্ছে না সম্ভব, ওই 12টা থেকে 1টা রাত্রিবেলা ওই 1 ঘন্টা আমি চেক করার চেষ্টা করি, দেখতে দেখতে যাই 400 500 600 করে সমস্ত পোস্ট আসছে, সম্ভব না সব দেখা, কিছু কিছু আমি দেখছি যেগুলো দেখে দেখে আমি সর্ট আউট করছি, করে কোনো রকম প্রশ্ন বুঝলে বা কোথাও কারোর ক্লারিফিকেশন ক্লিয়ার আমার মনে হলো হয়নি, সেখানে আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। বাকি যারা হচ্ছে ফ্যান্টাস্টিকভাবে আমার সিনিয়র যারা স্টুডেন্ট রয়েছে বা যারা রয়েছে তারা উত্তরগুলো দিচ্ছে অ্যান্ড ফ্রি অফ কস্টে এইগুলো ক্লিয়ার করছে, এবং খুব সুন্দর ব্যাপারটা হচ্ছে এই কারণে এখানে বেশ প্রশ্ন করছে অনেকে এবং উত্তরগুলো খুব গুড ওয়েতে, মানে তারা দেখিয়ে দিচ্ছে এইগুলোর জন্য হচ্ছে এটা। ইনফ্যাক্ট আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে দিয়ে ছোট করতে চাই না, যারা এগুলো পড়ছো বন্ধুরা বা স্টুডেন্ট যারা রয়েছে, জয়, অচিন্ত, সূর্য, সুমন, এরা কি করছে, এরা উত্তরগুলো দিচ্ছে দিয়ে একটা খুব ইন্টারেস্টিং ওয়েতে, যেগুলো আমি জানা সম্ভব হচ্ছে না। আর সত্যি কথা বলতে এত এত বিষয় রয়েছে, হাজার হাজার ইনফরমেশন, সবগুলো এই মাথায় ঢোকানো সম্ভব না। তারা বিভিন্ন দিকে আমারই হয়ে, মানে আমারই চোখ, আমারই মাথা, আমারই হাত পা হয়ে তারা সার্চ করছে, এবং তারা যখন ওখানে দিচ্ছে ইনফ্যাক্ট আমারও নলেজ হয়ে যাচ্ছে, ইনফ্যাক্ট আমি সব জানি না, আমি ওদেরকে জানছি, তাই এটা এই, তখন আমিও আবার দেখছি, এরকমই ব্যাপার হচ্ছে। মানে এটা একটা খুব ইন্টারেস্টিং একটা কমিউনিটি। এই কমিউনিটিটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সকলে একটা ভাব আদান প্রদান কাজ চলছে। আমি এটাই চেয়েছি, এটাই আমার লক্ষ্য ছিল এবং এটাই ফুলফিল হয়েছে, যে আমি যেটা চেয়েছি যে এখানে একটা ফ্রিলি একটা কমিউনিটি তৈরি হবে, এই কমিউনিটির মধ্যে আদান প্রদান। এই যে একটা রেস্ট্রিকশন, একটা স্টক নিয়ে বলতে গিয়ে আমাকে হাজারবার থামতে হচ্ছে, হাজারবার ভাবতে হচ্ছে এর রিপার্কেশন কি হবে, এটা আলটিমেটলি কতদূর গ্রহণযোগ্য হবে কি গ্রহণযোগ্য হবে না, তার জন্য কোন ভিডিও রিমুভ হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তো সেখানে থাকছে না। এখানে ফ্রিলি সবাই কথা বলছি এবং আমি আমার ভাব প্রকাশ বলছি, তো সেই জন্য অনেক বেশি ওটা ফ্রি হয়ে যাচ্ছি, আমি এটাই চেয়েছি। এখন আসা যাক যে পয়েন্টের দিকে ইমিডিয়েট। এখানে প্রথম যে জায়গায় যেতে যাচ্ছি, প্রথম ব্যাপার সেটা হচ্ছে নিফটি। নিফটি সিচুয়েশন কিন্তু কটা পয়েন্টের উপর দাঁড়িয়ে রয়েছে, মানে এখনো মার্কেট কিন্তু পজিটিভিটি দেখাতে পারেনি, অথচ যে পয়েন্টগুলো আমি আগে বলেছিলাম, প্রথম পয়েন্টটা ছিল সেটা হচ্ছে এফআইআর কন্টিনিউয়াসলি সেলিং, মানে দেখবে প্রতি মাসে কিন্তু এফআইআর সেল করে চলেছে, সে কখনো 50,000 কখনো 1 লক্ষ প্রতি মাসে এরকমভাবে সেল হয়ে যাচ্ছে। আমরা দেখলাম লাস্ট বারে, মানে এই এর মধ্যে জানুয়ারি মাসের মধ্যেই দেখলাম প্রায় অর্ধেকের, মানে 40-45 হাজার কোটি টাকার মতো সেল আউট হয়ে গেছে। তার আগেও দেখেছি আমরা প্রচুর পরিমাণে সেল হয়ে যাচ্ছে, কনস্ট্যান্টলি সেল করে যাচ্ছে। তো এই মার্কেটের সিনারিওতে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে এফআইআই সেলিং প্রেশারটা বেশি থাকার কারণ হচ্ছে চায়নার মার্কেটটা তুলনামূলকভাবে বেটার, 1 নাম্বার সেটা হচ্ছে কারণ ওখানে ভ্যালুয়েশন কমে, অনেক সস্তায় তুমি বেশি মাল কিনতে পারছো। সেকেন্ড ওয়ান, রুপি ভ্যালুয়েশন একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এটাও গুরুত্ব দিতে হবে। আগে তুমি যে দামে, যারা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা যে দামে স্টকটা ইনভেস্ট করতো, করার পরে যে দামে তা বিক্রি করতো, এখন তাদেরকে বিক্রি করতে গিয়ে অসুবিধা হচ্ছে। মানে এরকমভাবে যদি এক্সাম্পলটা বলার চেষ্টা করি, যদি মনে করো 100 টাকা তারা লাগিয়েছে, $100 তারা লাগিয়েছে, এবং ডলারটা তখন ছিল $80, 80 টাকা করে পার ডলার ছিল, তার মানে 8,000 টাকা তারা মোটামুটি লাগিয়েছে। এবারে 8-এর ডবল হয়ে এখন মোটামুটি 16,000 টাকা হয়ে গেছে। এবার যখন সে ভাঙিয়ে নিতে যাচ্ছে তখন সে আর 80 টাকায় নেই পার ডলার, তখন তার হয়ে গেছে 90 টাকা। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, কথার কথা বলছি, 90 টাকা। ফলে সেখানে সে কিন্তু যখন সে রিটার্ন করে নিয়ে তার ডলারে কনভার্ট করে নিয়ে যাচ্ছে, তখন কিন্তু সে সেই অনুযায়ী, মানে আগে যদি এটা 80 থাকতো তাহলে সে কি করতো, $200 বাড়ি নিয়ে যেত, বিদেশে নিয়ে যেত। কিন্তু এখন তারা কি করছে, $200 পাচ্ছে না, $200 কম হয়ে যাচ্ছে, যেহেতু যেটা 80 টাকায় কিনেছে এখন সেটা 90 টাকা হয়ে গেছে। ফলে কিন্তু $170-175 কিন্তু তারা নিয়ে যাচ্ছে, ফলে তারা কিন্তু একটা লস হয়ে যাচ্ছে। ফলে সেই কারণের জন্য তারা কিন্তু
এখন আর এখানে উৎসাহ দেখাতে পারছে না। পয়েন্ট, থার্ড পয়েন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ডলার পাওয়ারফুল হয়ে যাবে। ডলার যত পাওয়ারফুল হয়ে যাবে তত কিন্তু মার্কেটের ক্ষেত্রে ওরা ইন রুপি ডাউন হচ্ছে, ফলে ওরা ইন্টারেস্টেড থাকছে নিজের দেশে বেশি ইনভেস্ট করতে। এই ব্যাপারটার দিকে নজর রাখতে হবে। ফোর্থ যে পয়েন্টে আসছে সেটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা ওরা কি করছে, ইউএস বন্ড কিন্তু পাওয়ারফুল হচ্ছে। ইউএস বন্ডে কি হয়, রিস্ক কম থাকে রাদার দ্যান ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটে যে রিস্ক নিয়ে এফআইআর ইনভেস্ট করছে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে, তার তুলনায় কিন্তু অনেক কমে তারা কিন্তু অনেক রিস্ক কম নিয়ে তারা কিন্তু ইনভেস্ট করতে পারছে ওদের দেশে, ফলে সেখানে একটা পজিটিভ ব্যাপার দেখা যাচ্ছে। তাহলে বোঝা গেল এটা সেই কারণের জন্য কিন্তু মার্কেটে আমরা দেখতে পারলাম অনেকটা কারেকশন হতে চলেছে এবং ভবিষ্যতে আরও চলবে এটা, ফলে এটা একটা ব্যাপার বোঝা গেল। এরপরে আসছি সেকেন্ড পয়েন্টের দিকে। এই কারেক্টেড মার্কেটে যেখানে প্রচুর ডাউন হয়েছে, অনেকগুলো স্টকে আমরা দেখতে পাওয়া গেল যে স্টকগুলো কিন্তু কারেক্ট হয়েছে এবং কারেক্টেড হয়ে চলেছে। যেমন আমরা দেখলাম টাটা টেকনোলজির কথা। টাটা টেকনোলজির রেজাল্ট খুব একটা ভালো হয়নি, যেটা আমরা ভেবেছিলাম যে পরবর্তীকালে অন্তত Q3 রেজাল্টগুলো ভালো আসবে, দেখা গেল খুব একটা পজিটিভ আসেনি। এখানেও একটা প্রশ্ন চলে আসে, দু একজন প্রশ্ন করেছিল যে রেজাল্ট খারাপ মানে কোম্পানিটা খারাপ হয়ে গেল। কোনোদিনই না। একটা সেমিস্টার বা একটা বছরের পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থী স্টুডেন্ট যদি রেজাল্ট খারাপ করে, তার মানে স্টুডেন্টটা খারাপ হয়ে গেল, এই চিন্তা ভাবনা করাটা সম্পূর্ণ ভুল। চিন্তা করতে হবে বিজনেসটাকে। একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টার এবং 1 ইয়ার যদি রেজাল্টও খারাপ হয়, তবু কিন্তু আমরা কখনো এটা ভাববো না যে কোম্পানিটা পুরো খারাপ হয়ে গেল। টাটা টেকনোলজি বিশাল এলাকা নিয়ে রয়েছে, অনেকটা তার ভাস্ট এরিয়া রয়েছে, অ্যারোস্পেস, ডিফেন্স থেকে শুরু করে ইনস্ট্রুমেন্ট, প্রিন্টেড সার্কিট বোর্ড, ডিজাইনিং, ইভেন সেমিকন্ডাক্টর লেভেলে কাজকর্ম, টাটা মোটরসের চিপ ডিজাইনিংয়ের উপর কাজকর্ম, এগুলোর সঙ্গে যুক্ত রয়েছে। ফলে টাটা টেকনোলজি ভবিষ্যতে একটা বড় জায়গায় থাকলোই। আসছি এবারে সেকেন্ড পয়েন্টের দিকে, কেইন্স টেকনোলজি। কেইন্স টেকনোলজি 10% বেশি কিন্তু ডাউন হয়েছে। 10% বেশি ডাউন হওয়াটা একটা বক্তব্য ঠিকই, ম্যানেজমেন্ট থেকে যে ব্যাপারগুলো রেখেছিল পুরোপুরি ক্লিয়ার হয়নি। ওনার যে বক্তব্য ছিল সেগুলো অস্পষ্ট থাকার কারণের জন্য কারেকশনটা কিছুটা হয়েছে, আর এই ধরনের কারেকশন কিন্তু ভবিষ্যতেও হবে। নেক্সট পয়েন্টের দিকে আরেকটা স্টককে নিয়ে কথা চলছিল, সেই স্টকটা যে প্রায় মানে 424%, 424% কিন্তু Q3 রেজাল্ট ভালো করেছে, এই জন্য বিরাটভাবে জাম্প করবে বলে মনে করছে। তো এই ব্যাপারগুলো আমরা এইখানে দেখে নেবো। Q3 রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টটা দুর্দান্ত রেজাল্ট করেছে, 426% বলে অনেকে বলছে। 426 মানে বিরাট রেজাল্ট হয়ে গেছে, 236 কোটি। কিন্তু ব্যাপারটা কি, যদি আমরা দেখে নিই রেজাল্টে, শুধু আজকের রেজাল্টে দেখছি প্রায় 2% মতো ডাউন হয়ে গেছে। কিন্তু এত ভালো 400% রিটার্ন বলে অনেকে ঝাঁপাঝাঁপি করলে লাভ। কাজকর্ম সেটা যদি দেখো, সেটা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল রয়েছে টাটার হাতে, এইটা বক্তব্য। আগে এটা যে কোম্পানিটা ছিল সেটা হচ্ছে VSNL, আর এই মুহূর্তে বক্তব্য সেটা হচ্ছে ফরচুন 500 কোম্পানি বলতে 300টা কোম্পানি এদের আন্ডারে রয়েছে। কমিউনিকেশন ফ্যান্টাস্টিক, ক্লাউড মোবিলিটির উপর কাজকর্ম এবং নেটওয়ার্ক সিস্টেম ও ডেটা সেন্টার সার্ভিসের উপর খুব সুন্দর কাজ করে। এটা হয়ে গেল ওভারভিউ বিজনেসের। মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপে আসা কোম্পানিটার পি রয়েছে 42, এবং ইন্ডাস্ট্রিজ পির তুলনায় যদি দেখি 43 ইন্ডাস্ট্রিজ, মানে এদিকে ঠিক আছে। কিন্তু কোম্পানিটার ডেপ্ট হচ্ছে, পরিমাণ দেখলে চমকে যাবে, 7 পয়েন্টের কাছে ডেপ্ট টু ইকুইটি রেশিও, যেটা 1-এর থেকে কম থাকা ভালো। সেকেন্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে সেলস গ্রোথ 3 বছরে মাত্র 7 আর 5 বছরে মাত্র 5% মতো রয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে রিটার্ন অন অ্যাসেট মাত্র 4%। এই রিটার্ন অন অ্যাসেট কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, ডেপ টু ইকুইটি রেশিও কি, কেন 1-এর কম বলছি, ভ্যালুয়েশন কীভাবে চেক করা যায়, সব কিছু কিন্তু আমার ওই পেন ড্রাইভে দেখতে পারো। সেখানে আমি সমস্তগুলো কিন্তু বক্তব্য রেখেছি। এই মুহূর্তে এখানে আর নতুন কিছুগুলো বলছি না। এখন আসছি সোজা রেজাল্টের দিকে। রেজাল্ট যদি দেখো, রেজাল্ট দেখতে পারবে, রেজাল্ট এদের এসছে এই রিসেন্ট যে রেজাল্টটা এসছে, আমরা কোয়ার্টারে যাব, কোয়ার্টার থেকে রেজাল্ট পেয়ে যাবো। রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর মাসে রিটার্ন যেটা ওরা দিয়েছে, এটাকে এখানে যদি আমরা রেজাল্টে আসছি, রেজাল্টে দেখলে বুঝতে পারবে ডিসেম্বরের মানে রিসেন্ট কালকে যে রেজাল্টটা বেরোলো সেটা দেখাচ্ছে। আমি নেট প্রফিটে চলে আসি 350 কোটি,
আর এটাই ছিল গতবারে 154 কোটি। এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। আর নেট প্রফিট হচ্ছে 45 কোটি, যেটা হচ্ছে 236 কোটি। এইটা দেখে অনেকেই মনে করে নিয়েছে বা অনেকে যেটা বলছে যে এটা কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট দিয়েছে এবং এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার হয়েছে। 400%-এর উপর 45 থেকে 236 এসে পৌঁছেছে। কিন্তু এখানে যে বিষয়গুলো লক্ষ্য রাখার ব্যাপার ছিল সেইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে অন্যদিকে। যেমন এইটা হওয়া মানেই কিন্তু ইমপ্রুভমেন্ট নয়। যেমন আদার ইনকাম নেগেটিভ ছিল গত বছরে 212 কোটি, সেটা এবছরে 7 কোটি। মানে এর সঙ্গে মাইনাস যদি 200 কোটির কাছে করে দাও, 212 কোটির মতো করে দাও, তাহলে তোমার আলটিমেটলি রেজাল্টটা চলে আসছে 36 কোটি। অর্থাৎ রেজাল্ট মোটেও ভালো আসেনি। এইটাকে কিন্তু বুঝতে হবে। এটা কোনো সুবিধাই তেমন করেনি। তো অনেকে আমাকে যেটা বলছিলে যে এটা দুর্দান্ত রেজাল্ট হয়েছে, রেজাল্ট কিন্তু কিছুই হয়নি এবং তেমন ভালো কোনো রেজাল্টই নয়। এবং আজ বলে নয়, কোম্পানিটা কিন্তু মোটামুটি সব থেকে সবসময়তেই এরকম খুব বেশি আমরা দেখতে পাচ্ছি না। রিটার্নের জায়গায় যাও, বিগত 6 মাসে দেখো, তারপর 1 বছর রিটার্ন, 5 বছর রিটার্ন 236, কিন্তু বিগত 1 বছর কোনো রিটার্ন নেই, প্লাস ওপর থেকে প্রায় 22-23% ডাউন হয়ে গেছে। বোঝা গেল কোম্পানি কিন্তু যদি দেখি আলটিমেটলি মানে এখানে প্রমোটারের সংখ্যা 58% রয়েছে। এফআইএ কিছু সেল করেছে, ডিআইএ স্লাইড কিনেছে, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে রেজাল্ট কিন্তু চমকপ্রদ কিছু নেই। 1 নম্বর ঘটনা বোঝা গেল এটা। তার মানে এইখানে বোঝা গেল এটা। এবারে আসছি গত কোয়ার্টারের তুলনায়। গত কোয়ার্টারের তুলনাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্লাইটলি একটু বেশি রয়েছে সামান্য পরিমাণে, কিন্তু আলটিমেটলি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটাও জানবে সেটা হচ্ছে কোম্পানির এক্সপেন্স কিন্তু কিন্তু হিউজ এক্সপেন্স। আমরা দেখছি এক্সপেন্স কিন্তু প্রতি বছরে বাড়ছে। এই এক্সপেন্স বেড়ে যাওয়াটা কিন্তু একটা আমাদের কাছে চিন্তার ব্যাপার, যে খরচ খরচার পরিমাণ যদি প্রতিবার এতটা বাড়ে, আলটিমেটলি সেলস গ্রোথের তুলনায় কিন্তু অনেক বেশি এক্সপেন্স হচ্ছে। ফলে প্রফিটেবিলিটি হ্যাম্পার হয়ে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। এইগুলোকে আমরা কখনোই একটা পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে ফেলতে পারি না। তাহলে বোঝা গেল টাটা কমিউনিকেশন। আমরা চলে আসবো সেকেন্ড ব্যাপারটার দিকে, সেটা হচ্ছে কি পার্সিস্টেন্ট দারুণ রিটার্ন দেখালো আমাদেরকে, একটা চমকপ্রদ রিটার্ন। অফকোর্স রিটার্ন দেখানোর কারণও রয়েছে। তার কারণ হচ্ছে রেজাল্টটা খুব সুন্দর এসছে, বিজনেসটা ভালো রয়েছে। তৃতীয় যে স্টকটার কথা বলবো সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিপিসিএল। বিপিসিএলও কিন্তু রেজাল্ট আজকে খুব ভালো দিয়েছে। 20% প্রফিট আফটার ট্যাক্সটা কিন্তু জাম্প করেছে, এটা একটা কিন্তু খুব পজিটিভ ব্যাপার। অবশ্যই নেক্সট কোম্পানিকে চলে আসবো, সেটা হচ্ছে গ্র্যাভিটা। গ্র্যাভিটা আজকে কারেক্টেড হয়েছে কিছুটা, কিন্তু আলটিমেটলি কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি এবং কোম্পানিটাও কিন্তু আমাদেরকে একটা ভালো রিটার্ন ভবিষ্যতে দেবে। কোম্পানির কাজকর্মগুলো যেটা রয়েছে সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা রিসাইকেলের উপর কাজকর্ম করে। রিসাইকেল মেটাল বলতে অ্যালুমিনিয়ামের উপর কাজকর্ম রিসাইকেল করে। এছাড়া হচ্ছে লিথিয়াম যে ব্যাটারিগুলো হয় বা আদার যে লেড ব্যাটারিগুলো, সেই ব্যাটারিগুলোকে রিসাইকেল করে, পার্টগুলোকে সব খুলে সেগুলোকে আবার প্রয়োজন অনুযায়ী মিনারেলস মধ্যেকার সমস্ত পার্টগুলোকে চেঞ্জ করে আবার সেগুলো নিউভাবে এগুলো চালায়। এটা একটা খুব প্রফিটেবল বিজনেস এবং বহুদিন ধরে করছে, প্রফিটেবিলিটি ফ্যান্টাস্টিক, রিটার্নও খুব ভালো দিয়েছে, ফিউচারও খুব ভালো রয়েছে। আমি চলে আসবো নেক্সট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে সায়ান্ট ডিএলএম। সায়ান্ট ডিএলএমকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে অনেকের ক্ষেত্রে, এবং অনেকে এটা বলছিল যে স্যার তাহলে এটা কি করব, এখন এই স্টকটাতে কি এক্সিট করে যাওয়া, এত লসে এক্সিট করে যাব। সায়ান্ট ডিএলএম এর কাজ কি সেটা কি তোমরা জানো? বিজনেসটা কি, মানে এক্স্যাক্ট কাজটা কি কিরকম? সায়ান্ট ডিএলএম কিন্তু প্রিন্টেড সার্কিট বোর্ডের উপরে সবচেয়ে স্পেশালাইজড, এবং শুধু তাই বলে না, এদের কাজকর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড চিপ ডিজাইনিং এর উপরে কাজকর্ম করছে। বড় বড় আইটি যেসব কোম্পানিগুলো রয়েছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার লেভেলে, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। সেমিকন্ডাক্টর লেভেলে যে সমস্ত কোম্পানিগুলো আছে বিদেশি, তাদের সঙ্গে কথা চলছে। সায়ান্ট এবং সায়ান্ট ডিএলএম সাবসিডিয়ারি, এরা কিন্তু দুটোভাবে কাজ করছে। আমরা আগেও জানি সেমিকন্ডাক্টরের পরে সায়ান্ট স্পেশালি কাজ হয়, আর সায়ান্ট ডিএলএম কাজকর্মগুলো কিন্তু ডিভিশন করে এরা পিসিবি রিলেটেড কাজকর্মগুলোর দিকে নজর দিয়েছে। ডিএলএম অনেকেই কোম্পানিটা ফ্রাস্ট্রেটেড দেখাচ্ছ, 32% 6 মাসের মধ্যে ডাউন হয়ে গেছে। মানে আলটিমেটলি প্রথম থেকে দেখি কোনো রিটার্ন দেয়নি। মানে এটা শুরু হয়েছিল 501 টাকা থেকে, এনলিস্টেড হয়েছে 2023 সালে, আজ পর্যন্ত কিন্তু কোনো রিটার্ন দেয়নি। এটা কাজকর্ম করছে লিডিং ইলেকট্রনিক সিস্টেম ডিজাইন কোম্পানি ও ম্যানুফ্যাকচারার প্লেয়ার
এবং এদের সিস্টেম ডিজাইন, ইন্টিগ্রেশন, টেস্টিং, ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রনিক কম্পোনেন্ট, সাবসিস্টেম, অ্যারোস্পেস এবং ডিফেন্সের উপর কিন্তু হাইটেক ইঞ্জিনিয়ারিং করা কোম্পানি। ভালো কথা। কোম্পানি কিন্তু 4,000 কোটির মার্কেট ক্যাপে কোম্পানি, মানে এখনো স্মল ক্যাপ কোম্পানি। স্টক পি কিন্তু 62.8, নর্মাল হচ্ছে 62। বেশ। এবং এই মুহূর্তে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে সেলস গ্রোথ কিন্তু 3 বছর 23% এবং 5 বছরে 19% রয়েছে। প্রোমোটার কিন্তু 52% মতো, 52.16% রয়েছে প্রোমোটার। আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় কিছুটা সেল করেছে, এফআইআই অনেকটা সেল করেছে, ডিআইআই কিন্তু প্রচুর পরিমাণে আবার কিনেছে এবং রিটেলারও প্রচুর কিনেছে। বোঝা গেল। কোম্পানি যদি দেখি এবারের কোয়ার্টারের রেজাল্ট কিন্তু তেমন ভালো করেনি, মানে আমি যদি দেখিনি অলমোস্ট 16 crores যেটা ছিল গত বছরে 18 ছিল, তার থেকে খারাপ করেছে, কিন্তু গত কোয়ার্টারে যেটা ছিল এই কোয়ার্টারে সেম রেখেছে। এইখানে একটা প্রশ্ন থাকছে, সেটা হচ্ছে কোম্পানিটা কি তাহলে খারাপ, এখন এক্সিট করে যাওয়া ভালো হবে? তো তার উত্তরটা হচ্ছে এই কোম্পানিগুলোতে এক্সপেন্স গুলো কিন্তু যথেষ্ট বেশি রয়েছে এবং লাস্ট কোয়ার্টারের সঙ্গে এক্সপেন্স যদিও কমানোর চেষ্টা হয়েছে, কিন্তু এমপ্লয় কস্ট কিছুটা কম হয়েছে। কিন্তু এই মুহূর্তেও এখনো কিন্তু এক্সপেন্সটা কিন্তু কম নেই, যথেষ্ট এক্সপেন্স পার্সেন্টেজ রয়েছে। 328 কোটি এক্সপেন্স, যেটা 358 ছিল গত কোয়ার্টার, তার থেকে কমিয়েছে। কিন্তু গত বছরে যে 292 কোটি ছিল, তার তুলনায় কিন্তু অনেকটা বেড়েছে। এখানে একটা প্রশ্ন থাকে, কিন্তু এর মানে কোম্পানি খারাপ নয়, ভবিষ্যতে ভালো করবে। প্রশ্ন আসছে যে সবচেয়ে বড়, সেটা হচ্ছে রিটার্ন নেই কেন? রিটার্ন কোনো এমন কোনো অস্ত্র নেই বা এমন কোনো বস্তু নেই যেটা দিয়ে রিটার্নকে চটপট টেনে আনানো যাবে। রিটার্নটা নিজে থেকে আসে, যখন আসা তখনই আসবে। যত ধৈর্য যদি ধরতে না পারো তাহলে এক্সিট করে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। অর্থাৎ তোমাকে রিটার্ন কোনো মতে ওইরকম কোনো চমকপ্রদ বিষয়বস্তু নেই আমার কাছে যদি বলে দেওয়া যাবে আগামীকাল সকালবেলা এই স্টকটা রিটার্ন হবে, এই স্টকটা তোমাকে 2 গুণ 10 গুণ 20 গুণ দেবে। আমরা কি সকলে কি করি, যেটা তুমিও ভবিষ্যতে জেনে শিখে বুঝে এটাই করবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা দেখো, টেকনিক্যালটা দেখো। টেকনিক্যাল ফান্ডামেন্টাল দুটোরই কাজ হবে কি, আমাদেরকে একটা জায়গা দেখিয়ে দেওয়া যে স্টকটা লং টার্মে আমাদেরকে ভালো করতে পারে কিংবা শর্ট টার্মে একটা পজিটিভ খবর দিতে পারে। এবারে লং টার্ম যদি বলি, সেক্ষেত্রে তোমাকে স্টকটা হোল্ড করতে হয় 5 বছর, 8 বছর, 10 বছর। আর শর্ট টার্ম যদি হয় সেক্ষেত্রে সুইং ট্রেডের জন্য 1 মাস, 2 মাস, 6 মাস। এবং 1 মাস, 2 মাস, 6 মাসের জন্য যদি হোল্ড করো তাহলে এইসব স্টক তোমার জন্য নয়। এইগুলো লং টার্মের স্টক এবং অনেক দিন বাদে, বছর কয়েক পরে তুমি এর একটা রিটার্ন এক্সপেক্ট করতে পারো, তার আগে কিন্তু পারো না। বোঝা গেল এটা? নেক্সট আমি চলে যাবো পরেরটার দিকে, ওয়ারি এনার্জিস। ওয়ারি এনার্জিস দেখলাম আজকে 9% ডাউন হয়েছে আগের দিন, এবং প্রিমিয়ার এনার্জি 11.99, মানে 12% ডাউন হয়েছে। কেন? হঠাৎ কোম্পানিগুলোর হঠাৎ করে এত দিনে ধরে এত ভবিষ্যৎ, এত বিজনেস ভালো, এত ফ্যান্টাস্টিক জায়গায় রয়েছে কোম্পানিগুলোর মুহূর্তের মধ্যে কোম্পানি পুরো এমন সিচুয়েশন দাঁড়িয়ে গেল, কোম্পানি পুরো উঠে যাওয়ার সিচুয়েশন হলো নাকি? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে এই যে ধরে নেই ওয়ারি এনার্জি বলো বা প্রিমিয়ার এনার্জি, এরা ম্যাক্সিমাম, বিশেষ করে ওয়ারি, এদের কিন্তু বিজনেসটা আমেরিকা জুড়ে রয়েছে এবং আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের প্রেজেন্টলি যে সিচুয়েশন, যে কথাবার্তা উনি আসার পরবর্তীকালে যেসব বক্তব্য রেখেছেন মিস্টার ইউএস প্রেসিডেন্ট, তার বক্তব্য অনুযায়ী বেশ কিছু জায়গাতে এনার্জি নিয়ে, বিশেষ করে গ্রিন এনার্জি, হাইড্রোজেন এনার্জি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে খুব একটা উৎসাহজনক কিছু দেখা যায়নি এবং উনি এই এনার্জি ব্যাপারটাকে নিয়ে খুব একটা উৎসাহ নয়। ফলে যে ধরনের এক্সপেকটেশন করছিল ইনভেস্টাররা, তার কথা শুনে সেটা থেকে ওনারা কিছুটা নেগেটিভ চিন্তা ভাবনা করেছেন এবং ওটার জন্যই উনি বলেছেন যে এই মুহূর্তে আমি খুব বেশি আশা করছে না। ওরা বলে ইনভেস্টরের ফেকটা কমে যাওয়ার কারণে প্রচুর সেলিং হয় এবং সেলিং প্রেশারে এটা অবস্থা। প্রশ্নটা আসছে, যদি আমেরিকাতে রিনিউয়েবল এনার্জি ডিমান্ড কমে যায় তাহলে কি আলটিমেটলি সব কোম্পানি, এনার্জি সেক্টর ইন্ডিয়াতে বসে যারা রয়েছে সেগুলো সব উঠে যাবে? উত্তরটা হচ্ছে একেবারেই নয়। কারণ আগামী দিনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2030 সাল ধরে নিয়েছে 500 জিগাওয়াটের রিনিউয়েবল এনার্জি সোর্স তৈরি করবেই। মানে এমন সিচুয়েশন দাঁড় করাতে চাইছে ইন্ডিয়া যে দেশ মানুক কি না মানুক আমাদের কিছু ঠেকা নেই, আমাদের কাজ রিনিউয়েবল এনার্জি, আমরা সেখান থেকে আলটিমেটলি কাজ করে এগোবো এবং ভবিষ্যৎ সেখানে তাকাবে আজ থেকে 5 বছর পরে, যেটা ইন্ডিয়া আজকে দেখছে। কারণ রিনিউয়েবল এনার্জি কিন্তু আগামী ভবিষ্যৎ, সে যেভাবে মানো যেভাবে না মানো। এখন সেই অনুযায়ী কাজ চলছে এবং আগামী দিনেও কিন্তু এই কোম্পানিগুলোর উন্নতি হবে।
আমি ওয়ারি রিনিউয়েবলকে নিয়ে কিন্তু আজ থেকে বহু বছর আগে বলেছিলাম অলরেডি কয়েকশো % মিনিমাম রিটার্ন থাকা উচিত অনেকের, হাজার হয়ে গেল অবাক হওয়ার কিছু নেই। চলে আসা যাক নেক্সট পয়েন্টের দিকে। সেটা হচ্ছে এবারে যে বক্তব্যটা রাখার সেটা হচ্ছে জিও কয়েন না বিট কয়েনের বাবা না খুড়তো দাদু। প্রশ্নটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করছিল এটা নাকি বিট কয়েনের বাবা হয়ে গেছে জিও কয়েন। জিও কয়েন ব্যাপারটা কি আগে এটা বুঝতে হবে। প্রথম কাজ হচ্ছে জিও কয়েন ব্যাপারটা কি। জিও কয়েন পলিগন বলে একটা কোম্পানির সঙ্গে টাই আপ করেছে। জিও কয়েনটা কি জিনিস? রিলায়েন্স কোম্পানি, আমি একদম নিজের মতো করে বলছি, এটার সঙ্গে অনেক কিছু থিওরি নিয়ে খাতাপত্র নিয়ে বসলে মুশকিল হবে। রিলায়েন্সের এখন একটু একটু করে বিজনেসটাকে বিভিন্ন দিকে স্প্রেড করছে এবং এর মধ্যে একটি সহজ সরল রাস্তা হচ্ছে বিজনেস এক্সপ্যান্ডের, সেটা হচ্ছে জিও কয়েন। জিও বেসিক্যালি এটা একটা ক্রিপ্টো কারেন্সি বিটকয়েন। এখন এই যে ক্রিপ্টো কারেন্সি ব্যাপারটা হচ্ছে সহজভাবে আদান প্রদান, অর্থাৎ কারেন্সি অর্থাৎ মুদ্রা এমনভাবে আদান প্রদান হচ্ছে একটা জিনিসের বদলে একটা জিনিস, এটা হচ্ছে টাকা যাকে আমরা আদান প্রদান করছি, রুপি ডলার এর মাধ্যমে একটা জিনিসপত্র আদান প্রদান হচ্ছে। বেশ, তো ক্রিপ্টো মানে এমনই প্রসেস যেটা কিনা কোনো মতে কোনো রিজার্ভ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক বা কোনো ব্যাংকের আন্ডারে থাকছে না। ডিটেল ক্রিপ্টো কারেন্সি একটা ভিডিও বানিয়েছি, আমি লিঙ্কে দেওয়ার চেষ্টা করব, সেটা দেখে নিতে পারো। এখন ব্যাপার প্রশ্ন আসছে সেটা না, প্রশ্ন আসছে ক্রিপ্টো কারেন্সি খুব ভালো কথা, ক্রিপ্টো কারেন্সি দুর্দান্ত রিটার্ন দিচ্ছে। ইনফ্যাক্ট আমাদের মিস্টার ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তো মোস্ট প্রবাবলি উনি ট্রাম্প কয়েন বলেও উনি নিজেও একটা কয়েন বের করে ফেলেছে, সেটাতে তো এরকম অনেক কিছুই হচ্ছে। তো এখানেও রিটার্নও দিচ্ছে এবং এসবগুলো চলছে মার্কেট জুড়ে, দুর্দান্ত ব্যাপার স্যাপার, লাপালাপি ঝাপাঝাপি চিরকাল যেটা চলে আসছে, এগুলো তো থাকবেই। এগুলো না হলে আর মার্কেটে হইচই হবে কেন, আর লোকে আসবে কেন? মার্কেটটা তখন তো ফিকে হয়ে যাবে, একরকম ব্যাপার দাঁড়িয়ে যাবে। আর এটাই বড় মজার জিনিস, অনেকে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছে, অনেকে দারুণ রিটার্ন নিয়ে এসছে, এ সম্পর্কে বলার কোনো কারণ মানে অবাক হওয়ার ব্যাপার নেই, খুব ভালো কথা। প্রশ্ন আসছে জিও কয়েনকে নিয়ে, যে বক্তব্যটা আসছে পলিগনের সঙ্গে এরা টাই আপ করেছে। পলিগন হচ্ছে একটা ব্লক চেইন বলা হয়, ব্লক চেইন নিয়েও বলেছি ভিডিওর মধ্যে, সেটা দেখে নিতে পারো। এই মুহূর্তে একটা প্রসেসের মাধ্যমে কাজ, জিও কয়েন ইন্ট্রোডিউস করেছে, ওদের নিজস্ব একটা ওয়েবসাইট বানিয়েছে, ওদের নিজস্ব একটা ব্রাউজার তৈরি করেছে জিও। সেই ব্রাউজারে কিন্তু সিম্পলভাবে তৈরি হয়েছে এই ব্যাপারটা, সেখানে তুমি লগ ইন করে ফোন নাম্বার দিয়ে ঢুকবে, ঢোকার পরে সেখানে জিও কয়েন রিলেটেড ব্যাপার লেখা আছে। এই জিও কয়েনের পজিটিভ নেগেটিভ দুটো ব্যাপার বলে রাখা দরকার। জিও কয়েন কিন্তু এক্সচেঞ্জ করা যায় না, অর্থাৎ তুমি ক্রিপ্টো কারেন্সিসে এক্সচেঞ্জ হয়, ক্রিপ্টো কারেন্সির বদলে ডলারে কনভার্সন, এগুলো সব কনভার্সন কাজ চলে এবং মাঝখানে যে ব্লক চেইন থাকে এরা কিন্তু এই ব্যবস্থাটা সুষ্ঠু ব্যবস্থা যাতে হতে পারে, মানে আমি তোমাকে 5টা বিটকয়েন দিলাম, তার বদলে তুমি আমাকে সমপরিমাণ টাকা দিলে, এটা যে পরিমাণটা পারফেক্ট সেটা দেখে নেয় ব্লক চেইন, মানে এই এখানে কাজ করছে। এবং সেখানে এই ট্রানজাকশন তুমি একটা দিচ্ছ আমি একটা পাচ্ছি, দুজনের মধ্যে পুরো ব্যাপারটা কমপ্লিট না হওয়া পর্যন্ত ওরা কিন্তু কিছুতেই ট্রানজাকশন কমপ্লিট বলছে না। অর্থাৎ টাকা আমি তোমাকে বিটকয়েন দিলাম, তুমি আমার টাকা দিলে না, সেক্ষেত্রে ব্লক চেইন সেখানে আটকে দিল, টোটাল ব্যাপারটাকে আবার আমাকে কয়েনগুলো রিফান্ড করিয়ে দিল। এই ব্যাপারটা পুরোটাই ব্লক চেইন দেখছে, খুব সিকিউর এবং হ্যাকারদের ভাঙার সম্ভাবনাটা খুবই কম, বোঝা গেল। এবার আসি সেকেন্ড পয়েন্টের দিকে। এই যে ক্ষেত্রে এর ক্ষেত্রে যদিও এই মুহূর্তে ভবিষ্যৎ বলে একটা ব্যাপার রয়েছে, ভবিষ্যতে পলিগন যে ব্লক চেইনে রয়েছে সে এই জিও কয়েনকে নিয়ে এক্স্যাক্ট কি করবে না করবে অনেক দূরের প্রশ্ন। এই মুহূর্তে জিও কয়েন ডাইরেক্টলি যে কয়েন তোমাকে দেবে, যে সুযোগটা দেবে তোমাকে, সেই কয়েনটা কিন্তু আলটিমেটলি এক্সচেঞ্জেবল নয়। এটা সুযোগ হবে তুমি জিও মার্ট থেকে যদি ফল ফুলুরি কেনো, তুমি যদি এই মুহূর্তে রিচার্জ করো, সেক্ষেত্রে এবারে তুমি এটা পাবে কোত্থেকে? তুমি ওয়েব ব্রাউজারে গিয়ে সেখানে গিয়ে রিচার্জ করা বা এটসেট্রা কাজকর্ম করা, ওদের পার্টিকুলার যা জিনিসপত্র তুমি এন্ট্রি করা, যত রকম সার্চিং করা, এইগুলো করতে করতে আলটিমেটলি তোমার ডেটাটা যত ওদের কাছে অ্যাকুমুলেট হবে, ওদের বিজনেসে তত তোমার সুবিধা হবে। পরিষ্কার বাংলা কথা বলছি, এই কথাটাতে খারাপ কেউ ভাবলে ভালো ভাবলে তাদের ফ্যাক্ট, আমি যা কথা সত্যি সেটাই শুধু বলছি। এদের যত ডেটার বেসটা ভালো হবে, আমরা আগেও শুনেছিলাম এই ঘটনাগুলো যে আমাদের জিওর হ্যাক হয়েছিল,
প্রচুর ডেটা কিন্তু চলে গেছিলো, পরবর্তীকালে ডিনাই করে এবং আমার কাছে কোনো প্রমাণ নেই এই মুহূর্তে প্রমাণ দেওয়ার মতো যে সত্যি সত্যি সেগুলো ডেটাগুলো আছে না গেছে, কিন্তু এই ঘটনাটা ঘটেছে বলে শোনা গেছে। এবং ডেটা ওদের কাছে ভীষণ মূল্যবান, প্রত্যেকটা কর্পোরেট অর্গানাইজেশনের কাছে। তারা এই ডেটাগুলোকে ভবিষ্যতে তাদের নতুন প্রোডাক্ট এলেই সঙ্গে সঙ্গে তারা ফোন করে জানায় যে স্যার এই প্রোডাক্ট এসছে, এই প্রোডাক্ট এসছে, এবং তুমি জানতে চাও যে ফোন নাম্বারটা কোথায় পেলেন, বলবে ডেটাবেসে আছে। এই ডেটাবেসে আছে, ডেটাবেসে থাকা মানে এগুলো বিক্রি করা যায়, ডেটাবেস থেকে কেনা যায়। অর্থাৎ যদি এয়ারটেল বলে কোম্পানি বা নতুন XYZ কেউ আসে বা কোনো কোম্পানি তুমি ইন্ট্রোডিউস করো, তুমি ডেটাবেস থেকে আমার এবং আমাদের অনেকের রেকর্ড তুমি কিন্তু নিতে পারো, আমার ঠিকানা, আমার ফোন নাম্বার, আমার নাম সবগুলো নিয়ে আমাকে ফোন করতে পারো এবং বলতে পারো যে আমি এই নতুন প্রোডাক্টটা নিয়ে এসেছি, আপনি তো এই জায়গায় আছেন বা এই কাজ করছেন, আপনি এটা ইউজ করতে পারেন। তো এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট পারপাসে এগুলো প্রচুর দাম দিয়ে কিনতে হয়। তো তুমি যেই মুহূর্তে ওদের পার্টিকুলারলি ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করবে, ইনফ্যাক্ট গুগলে এই কাজ কম বেশি করে, কি কিছু ব্যাপার থাকে সিকিউর ব্যাপার হলেও, তো যাই হোক, সেটা আলটিমেটলি এদের একটা কুকি বলে একটা বস্তু আছে। কুকি কথার অর্থ হচ্ছে তুমি যখনই যে সাইটে ঢুকছো তোমার ইনফরমেশন নিয়ে নিচ্ছে, ওয়েবসাইটটাকে বেটার করার জন্য বলা হয় এবং সেখানে একথাও অ্যাসিওর করা হয় যে এইগুলোকে আমরা সেভ করবো না, জাস্ট আমাদের ওয়েবসাইটটা বেটারমেন্ট করার জন্য করছি। ঠিক আছে, কিন্তু প্রশ্ন আসছে এই আমাকে স্পেশাল ব্রাউজারে ঢুকতে হবে কেন? আমি জিও কয়েন ইউজ করার জন্য জিওরই স্পেশাল আমাকে ব্রাউজারে ঢুকতে হচ্ছে এবং সেই ব্রাউজারে ঢুকে কয়েন ইউজ করছি। যেরকম মতো অনেকে বলছে, এটা অনেকের বক্তব্য যে অনেক কিছু ফ্রি দিয়ে বড় বড় কোম্পানিগুলো তাদের মার্কেটটা দেয় এবং আমরা জানি জিও অতীতে এই কাজও করেছে। তো এইটারও সেই একই জিনিস, সুতরাং এই কাজ চলতেই থাকবে। তো এই একটা কর্পোরেট লেভেলের কাজকর্মের মধ্যেই পড়ে, ইন্টারচেঞ্জ নয়, তুমি আমায় পাঠাতে পারবে না বা আমি তোমাকে দিতে পারবো না, এটা কোথাও কোনো স্বীকৃতি এখনো পর্যন্ত নেই। এবার যদি বলো ভবিষ্যৎ জিও কয়েনের, ভবিষ্যৎ যদি পলিগন এর সঙ্গে থেকে ভবিষ্যৎ যদি তৈরি করে সেটা আলাদা প্রশ্ন, এখনই এরকম কোনো প্রশ্ন নেই। বোঝা গেল? তাহলে এ কার বাবা কি ঠাকুরদা সেটা এখনই সেই জায়গায় যাওয়ার ব্যাপার নেই, বোঝা ক্লিয়ার? এবার আসছি সেকেন্ড প্রশ্নের দিকে, সেটা হচ্ছে যে সিকিউরিটি কতটা। এই প্রশ্নের উত্তর কিন্তু ভবিষ্যৎ দেবে। যদি বলি এখন কিনে রেখে ক্রিপ্টোকারেন্সির মতো ভবিষ্যতে আমি এটাকে কাজে লাগাবো, এরকম যদি চিন্তা ভাবনা কারোর থাকে, তার উত্তরটা কি হবে? তার সহজ সরল উত্তর আমি আমার নিজস্ব ব্যক্তিগত মতামত অনুযায়ী বলি। আমার মতামত, আমি কখনোই এইসব কয়েনের দিকে উৎসাহিত হব না। আমি আমার ইনভেস্টমেন্ট খুব সেন্টার্ড দেওয়া, সামান্য পরিমাণ ইনভেস্টমেন্ট, এবং সেই সামান্য পরিমাণ ইনভেস্টমেন্টটা আমি প্রতি মাসেই কন্টিনিউ রেকারিংয়ের মতো করে চলেছি এবং 10 বছর 20 বছর আগে থেকে চলছে, আগামী যতদিন এটা চলবে, এবং খুব সিলেক্টিভ, সাধারণ এবং কিছু স্টকে ইনভেস্টেড। আমি কখনো না কোনো লোভবশত কোনো কিছুতে, নতুন কিছুতে এক্সপেরিমেন্ট করতে যাব না, এমন কিছু জিনিস যেটা না জেনে বুঝে সেখানে আমি কোনো রকমভাবে কিন্তু জুয়া খেলা বা গ্যামলিংয়ের দিকে উৎসাহী হব না। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত, আমি এটা বললাম। আজকে ভিডিওর ইন্টারেস্টিং ভিডিওটা আজকে শেষ হলো। নমস্কার।